স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমেই আপনারা শুনবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু হাসানুর রহমান ভাইয়ের লেখা একজন ইমাম নামের দুর্দান্ত ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন বন্ধু উম্মে চৌধুরী আপুর নিচের কণ্ঠের একটি দুর্দান্ত ভয়াবহ ঘটনা। আশা করি সব মিলে আপনাদের আজকের এপিসোডটি অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যত তাড়াতাড়ি আমাদের 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা উপভোগ করতে যাচ্ছেন কাভারিশ জিনের দ্বিতীয় খণ্ড। আশা করি খুব তাড়াতাড়ি আপনারা 5,000 সাবস্ক্রাইবার হিট করে ফেলবেন এবং কাভারিশ ঘটনাটা উপভোগ করবেন। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি হাসানুর রহমান ভাইয়ের লেখা একজন ইমামের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, কেমন আছেন আপনি? আশা করি আপনি ও ভূত আড্ডা টিমের সকল সদস্য, সেই সাথে ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি ভূত আড্ডার একজন নিয়মিত লিসেনার। আমি শুরু থেকেই ভূত আড্ডার সাথে আছি, বলতে পারেন আমি ভূত আড্ডার একজন অনেক বড় ফ্যান। আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা ঘটনা শেয়ার করব। ঘটনাগুলো ছোট ছোট ঘটনা। এই ঘটনা আমি শুনেছি আমার বড় চাচার কাছে থেকে। বলে রাখি, আমার বড় চাচা একজন হুজুর। তিনি আমাদের গ্রামের জামে মসজিদের একজন ইমাম। আমার চাচার বয়স 65+ হবে। ঘটনা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হাসানুর রহমান। আমার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়। আমি আমার গ্রামের নামটা হাইড করে গেলাম। আমি বর্তমানে গাইবান্ধার একটা সরকারি কলেজে লেখাপড়া করছি। আজকে যে ঘটনাগুলো শেয়ার করব সব ঘটনাই আমার চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার চাচার নাম মাওলানা জাফর উদ্দিন। ঘটনা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার লেখার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সম্বৃত দৃষ্টিতে দেখবেন। আমি যথাসম্ভব চেষ্টা করছি ঘটনাটা গুছিয়ে লেখার। তাহলে চলুন ঘটনাটা শুরু করি। প্রথম যে ঘটনাটা শেয়ার করব সেটা ঘটেছিল 1995 সালের দিকে। সালটা শিওর না, তবু আনুমানিক 1995 সালই হবে। জাফর উদ্দিন চাচা তখন রংপুরের একটা মসজিদের ইমামতি করত। চাচা সেই মসজিদেই থাকত। মসজিদের পাশেই চাচার জন্য থাকার একটা ঘর করা ছিল। এক রাতের ঘটনা, চাচা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ওঠেন। চাচা মসজিদের কলপারে যায় অজু করতে। সে সময় মসজিদটা ছিল টিনের, আর অজু করার জন্য একটা টিউবওয়েল ছিল। চাচা প্রতিদিন রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠত।
সেই রাতে চাচা অজু করে মসজিদের ভেতর যায় নামাজ আদায় করার জন্য। কিন্তু চাচা যখনই মসজিদের বারান্দায় যায়, তখন চাচার নাকে একটা সুন্দর আতরের সুঘ্রাণ আসে। এত সুন্দর আতরের সুঘ্রাণ চাচা আগে কখনোই পায়নি। চাচা বেশ অবাক হয়। চাচা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে সুঘ্রাণটা কোথায় থেকে আসছে, কিন্তু চাচা কোনো কিছুই দেখতে পেল না। তারপর চাচা মসজিদের ভেতরে যায়। মসজিদের ভেতরে যেতেই সেই সুঘ্রাণটা আরো বেশি পাওয়া যাচ্ছে মনে হয়। পুরো মসজিদটা সেই সুন্দর সুঘ্রাণে ভরে গেছে, কিন্তু চাচা এত সুন্দর সুঘ্রাণের উৎস খুঁজে পায় না। চাচা ইমাম মানুষ, তিনি হয়তো কিছু একটা বুঝতে পেরেছেন। চাচা ভয় না পেয়ে কিছু সময় মসজিদের ভেতর দাঁড়িয়ে থাকে। চাচা অনুভব করে মসজিদের ভেতরের পরিবেশটাও কেমন যেন অন্যরকম লাগছে। মসজিদের ভেতর একটা ঠান্ডা শীতল বাতাস বইছে। চাচার তখন মনে হলো মসজিদের ভেতরে ফিসফিস করে কেউ কথা বলছে। চাচা স্পষ্টভাবে সেই ফিসফিস আওয়াজটা শুনতে পাচ্ছে। চাচার মনে তখন কিছুটা ভয় লাগে। চাচা তখন দোয়া পড়ে তার শরীরটা বন্ধ করে নেয়। কিছু সময় পর সেই ফিসফিস আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু আতরের সুঘ্রাণ থেকেই যায়। চাচা সেদিকে মন না দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। চাচা 2 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফেরায়, তখন চাচা মারাত্মক ভয় পায়। কারণ চাচা ডান পাশে সালাম ফিরিয়ে দেখে তার পিছনের কাতারে 6 জন সাদা পাঞ্জাবি পরা সুদর্শন যুবক নামাজ আদায় করছে। চাচা তখন বাম দিকে সালাম ফেরায়, সেদিকেও 6 জন সাদা পাঞ্জাবি পরা সুদর্শন যুবক নামাজ আদায় করছে। চাচা এই দৃশ্য দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। কারণ চাচা অনেকদিন ধরেই সেই মসজিদের ইমামতি করছেন। তিনি নিয়মিত মসজিদেই তাহাজ্জুদের নামাজ আদায় করেন। তবে আগে কখনোই এমন পরিস্থিতির সম্মুখীন হননি। হঠাৎ করে এমন দৃশ্য দেখে চাচা ভীষণ রকম ভয় পায়। চাচা কোনো মতে সালাম ফিরেই দোয়া দরুদ পড়তে থাকে। এমনভাবে কিছু সময় কেটে যায়। হঠাৎ করে চাচার কাঁধে একটা শীতল হাতের স্পর্শ পায়। চাচা হাতের স্পর্শ পেয়ে আরো বেশি ভয় পায়। চাচা তখন একটা সালাম শুনতে পায়। চাচা সাহস করে পিছনে তাকায়। পিছনে তাকিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। সেই বৃদ্ধ মানুষটার শরীর সাদা পাঞ্জাবি আর মাথায় সাদা পাগড়ি, মুখ ভর্তি সাদা দাড়ি, চোখের ভ্রু ও পাপড়িগুলো সবই যেন সাদা। সেই বৃদ্ধের চেহারাটা দেখতে অমায়িক সুন্দর ছিল। চেহারায় একটা উজ্জ্বলতা ছিল, মনে হয় চেহারা দিয়ে হালকা আলো বের হচ্ছে। চাচা ভয়ে ভয়ে সালামের জবাব দেয়। চাচা তখন বুঝতে পারে এরা সাধারণ কোনো মানুষ না, এরা সবাই জিন। সেখানে মোট 13 জন জিন ছিল। 13 জনের মধ্যে একজন বৃদ্ধ আর বাকি 12 জন ছিল যুবক। যুবক জিনগুলোর চেহারাও মারাত্মক রকম সুন্দর ছিল। সেই বৃদ্ধ জিনটা চাচার পাশে বসে। তখন সেই বাকি 12 জন জিনও চাচার সামনে বসে পড়ে। সেই 12 জন জিনও চাচাকে সালাম দেয়। চাচা সালামের জবাব দেয়। তখন সেই বৃদ্ধ জিনটা চাচাকে বলে, হুজুর, আপনি ভয় পাবেন না। আমরা সবাই মুসলিম জিন। আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমরা জানতাম না আপনি এই সময় নামাজ আদায় করতে আসবেন। আমরা এখানে নামাজ আদায় করতেই এসেছিলাম, কিন্তু হঠাৎ করে আপনি চলে এসেছেন। ভয় পাওয়ার কিছু নেই। আমার নাম সালাউদ্দিন, আর এই 12 জন এরা সবাই আমার সন্তান। আমরা আমাদের এক আত্মীয়র বাড়ি গিয়েছিলাম। পথে এই মসজিদটা দেখতে পেলাম, তাই আমরা সবাই নামাজ আদায় করার জন্য মসজিদে আসি। কিন্তু আপনি যে এই সময় চলে আসবেন জানলে আমরা আসতাম না। আমরা চলে যেতে পারতাম, কিন্তু ভাবলাম আপনি হয়তো ভয় পেয়েছেন, তাই আপনাকে দেখা দিলাম। আমাদের দেখে ভয় পাওয়ার কিছু নেই। সেই বৃদ্ধ জিনটা চাচাকে কথাগুলো বলে। তারপর বৃদ্ধ জিনটা নিজেই চাচাকে দোয়া পড়ে চাচার শরীরে ফু দেয়। বৃদ্ধ জিনটা চাচার শরীরে ফু দেওয়ার সাথে সাথে চাচার শরীরটা হালকা হয়ে যায়। চাচার মন থেকে যেন ভয় দূর হয়ে যায়। তারপর সেই জিনগুলো চাচাকে সালাম দিয়ে চলে যায়। জিনগুলো মসজিদের দরজা দিয়ে বের হয়ে চলে যায়।
চাচা মসজিদের দরজার কাছে এসে দেখে সেই জিনগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর জিনগুলো বাতাসে মিলিয়ে যায়। চাচা মসজিদে এসে কিছু সময় বিষয়টা নিয়ে ভাবতে থাকে। তারপর চাচা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। সেই ঘটনার পর চাচার সাথে আর সেই জিনগুলোর দেখা হয়নি। এর পরের ঘটনাটা ঘটে 2001 সালের দিকে। চাচা তখন রংপুরের সেই মসজিদের ইমামতি ছেড়ে এলাকায় চলে আসেন। এলাকায় একটা মসজিদে ইমামতি করেন। চাচা মাঝে মাঝে ফজরের আজান দিতে যেতেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথাও গেলে চাচা তখন আজান দিত। সময়টা তখন শীতকাল। মসজিদের মুয়াজ্জিন সাহেব তার আত্মীয়র বাড়ি বেড়াতে যায়, তাই চাচা তখন আজান দিত। এক রাতে চাচা ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যায়। মসজিদটা চাচার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। রাস্তায় একটা বাঁশবাগান পড়ে। বাঁশবাগানের পেছনেই একটা ছোট্ট পুকুর। চাচা বাড়ি থেকে উজু করে বের হয় মসজিদের উদ্দেশ্যে। তখন ফজরের আজানের সময় হয়নি। চাচা ভেবেছিল মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপরে ফজরের আজান দেবে। চাচা বাড়ি থেকে একটা টর্চ লাইট নিয়ে বের হয়। শীতকাল হওয়ার কারণে চারদিকে অনেক কুয়াশা। কুয়াশায় ভালো করে কিছু দেখাও যাচ্ছে না। চাচা হাঁটতে হাঁটতে বাঁশবাগানের কাছে চলে যায়। বাঁশবাগানের কাছে আসতেই চাচা দেখে একটা বাঁশ মাটিতে পড়ে আছে। চাচা বুঝতে পারে এটা স্বাভাবিক বিষয় না। চাচা তার বাম পা দিয়ে বাঁশে একটা ছোট করে লাথি দেয়। সাথে সাথে বাঁশটা সোজা হয়ে যায়। বাঁশটা সোজা হওয়ার সাথে সাথে পুরো বাঁশবাগানে একটা ঝড়ো বাতাস শুরু হয়। বাঁশবাগানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। হঠাৎ করে বাতাস শুরু হওয়ার কারণে চাচা ভয় পান। চাচা দোয়া কালেমা পড়েন। কিছু সময় পর বাতাসটা থেমে যায়। তখন উপর থেকে পানি পড়তে শুরু করে। চাচা খেয়াল করে পানি তার শরীরে পড়ার পরও শরীর কিন্তু ঠিকই শুকনো আছে। শরীর একটুও ভেজেনি। চাচা তখন ভয়ে জোরে জোরে দোয়া কালেমা পড়তে থাকে। এর মাঝে হঠাৎ চাচা খেয়াল করে বাঁশবাগানের পেছনে পুকুরটাতে কিছু একটা পড়লো। চাচা লাইটের আলোটা পুকুরের দিকে ধরে, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখতে পায় না। চাচা ভয় পেলেও সাহস নিয়ে পুকুরের দিকে কিছুটা এগিয়ে যায়। চাচা তখন পুকুরে অনেক মানুষের সাঁতার কাটার শব্দ পায়। চাচা বুঝতে পারে অস্বাভাবিক কিছু হচ্ছে এখানে। চাচা সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যাওয়ার চিন্তা করে। চাচা বাঁশবাগানের রাস্তা দিয়ে হাঁটা ধরে। কয়েক পা যেতেই চাচা সব থেকে বেশি ভয় পেয়ে যায়, কারণ চাচা দেখে তার সামনে কোনো রাস্তা নেই। চারপাশে শুধু বাঁশ আর বাঁশ। চাচা তার চারিপাশে টর্চ লাইটের আলো মারে, কিন্তু চাচা কোনো রাস্তা দেখতে পায় না। মারাত্মক ভয় পেয়ে যায় তখন। হঠাৎ করে চাচা অনেক মানুষের হাসির শব্দ পায়। হাসির শব্দ শুনতে পেলেও চাচা কাউকে দেখতে পায় না। চাচা জোরে জোরে দোয়া কালেমা পড়ছিল। হঠাৎ করে একটা ভয়ঙ্কর মেয়ে কণ্ঠ বলে ওঠে, আজকে তুই বেঁচে গেলি। অজু করার কারণে তোর কিছু করতে পারলাম না। যদি তোর শরীর অপবিত্র থাকতো তাহলে আজকে তোকে মেরেই ফেলতাম। এই কথাগুলো বলে সেই নারী কণ্ঠটা হাওয়ায় মিলিয়ে যায়। আর তখনই চাচা তার কাঁধে একটা হাতের স্পর্শ পায়। সেই হাতের স্পর্শ পেয়ে চাচা চমকে ওঠে। চাচা দেখে তার পরিচিত একজন মসজিদে যাচ্ছে নামাজ আদায় করতে। সে সম্পর্কে চাচার পাড়া প্রতিবেশী ভাই হয়। সে চাচাকে নাম ধরেই ডাকে। সে চাচাকে বলে, কি ব্যাপার জাফরউদ্দিন, তুমি এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমাকে কতবার ডাকলাম, তুমি কোনো কথার জবাবই দিলে না। এখানে এই সময় দাঁড়িয়ে কি করছিলে? তখন চাচা সেই লোকটাকে সবকিছু বলে। তারপর দুজন মিলে মসজিদে চলে আসে। মসজিদে এসে চাচা আবারও ওযু করেন, তারপর ফজরের আজান দেন। সেই রাতে চাচা অনেক বেশি ভয় পেয়েছিল। তারপর অবশ্য চাচার সাথে আর সমস্যা হয়নি। এবার যে ঘটনাটা বলবো এটা ঘটেছিল চাচার সাথে 2007 সালে। চাচা তখন আমাদের এলাকার ইমামতি করেন। আমাদের গ্রামের একটা মেয়ে, তার নাম নাজমা, তার উপর একটা জিন আসর করে। নাজমার বয়স সেই সময় 20 বছরের মতো ছিল। নাজমার বাবা
সন্ধ্যার পর চাচাকে তাদের বাড়িতে নিয়ে যান। চাচা যখন নাজমার বাড়িতে যায় তখন জিনটা নাজমার শরীরেই ছিল। চাচাকে দেখে নাজমার শরীরে থাকা জিনটা চাচাকে হুমকি দেয় আর চলে যেতে বলে। চাচা কোনো কথা না বলে নাজমার রুকাইয়া শুরু করে। চাচা যখন দোয়া পড়ছিল তখন সেই জিনটা চিৎকার করা শুরু করে। জিনটা চাচাকে তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে, হুজুর, আমাকে ছেড়ে দে, তুই দোয়া পড়া বন্ধ কর, আমার শরীর পুড়ে যাচ্ছে, আমি মেয়েকে ছেড়ে চলে যাব, আমি এখানে আর আসবো না, আমাকে ছেড়ে দে। চাচা তখন সেই জিনটাকে বলে সে কেন এসেছে। সেই জিনটা তখন বলে, এই মেয়ে সন্ধ্যার পর খোলা চুলে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, আমি সেদিক দিয়েই যাচ্ছিলাম, যাওয়ার সময় ওকে দেখে আমার অনেক ভালো লাগে, তাই আমি ওর শরীরে ভর করি, আমি এখন চলে যাব, আমাকে যেতে দে। চাচা তখন জিনটাকে যেতে দেয়। জিনটা চলে গেলে নাজমা সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর চাচা নাজমাকে দোয়া পরে তার শরীরে ফু দেয়, সেই সাথে পানি পড়া আর তেল পড়া দেয়। চাচা বাড়িতে চলে আসে। এরপরে সেই রাতে চাচার সাথে একটা ঘটনা ঘটে। রাতে চাচা ঘুমিয়েছিল, চাচার সাথে চাচিও ছিল। মাঝরাতে হঠাৎ চাচার ঘুম ভেঙে যায়। চাচার মনে হলো কেউ তার পা ধরে যেন টান দিল। চাচা প্রথমে মনের ভুল ভেবে আবারও ঘুমানোর চেষ্টা করে। চাচার ঘুম ঘুম ভাব চলে আসে। তখন আবারও চাচা তার পায়ে একটা টান অনুভব করে। এবার চাচার পা ধরে টান দিয়ে নিচে ফেলে দেয়। চাচা কোমরে আর পায়ে কিছুটা ব্যথা পায়। চাচা তখন উঠে বিছানায় বসে। চাচা চাচির দিকে তাকিয়ে দেখে চাচি ঘুমাচ্ছে। চাচা বুঝতে পারে হয়তো কোনো বদ জিন তাকে বিরক্ত করছে। চাচা দোয়া কালেমা পড়ে আবারও শুয়ে পড়ে। এবার ঘটে আরো ভয়ানক ঘটনা। চাচা দেখে ঘরের ভেতর জোনাকির মতো অসংখ্য আলো ঘুরে বেড়াচ্ছে। ঘর অন্ধকার থাকায় চাচা আলোগুলো অনেক ভালোভাবেই দেখতে পাচ্ছিল। চাচা তখন ভয় পায়। চাচা খেয়াল করে সে তার শরীর নাড়াচাড়া করতে পারছে না। সেই জোনাকির মতো আলোগুলো চাচার মাথার কাছে চলে আসে। তারপর সেই জোনাকির মতো আলো আবারও সারা ঘরে ছিটিয়ে যায়। হঠাৎ করে পুরো ঘরটা যেন আলোয় ভরে যায়। চাচা তখন খুব বেশি ভয় পাচ্ছিল। এদিকে চাচি পাশেই শুয়েছিলেন। চাচি কিছুই টের পায় না। চাচা আলোতে দেখতে পায় একটা বানরের মতো প্রাণী তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। সেটা দেখতে ভিন্ন একটা প্রাণী ছিল, তবে অনেকটা বানরের মতোই দেখতে ছিল। তার মুখটাও বানরের মতো, তবে সারা শরীরে হলদে রকমের লোমে ভরা। আলোতে হলুদ লোমগুলো চকচক করছিল। চাচা সেই প্রাণীটাকে দেখে ভীষণ ভয় পায়। চাচা মনে মনে দোয়া কালেমা পড়ে। সেই বানর মতো প্রাণীটা চাচার মাথার কাছে এসে দাঁড়ায়। তারপর চাচার গালে 3টা থাপ্পড় মারে। 3টা থাপ্পড় মারার পর সেই প্রাণীটা একটা হাসি দেয়। চাচা খেয়াল করে সেই প্রাণীটা হাসলেও তার হাসির কোনো শব্দ হচ্ছিল না। কিছু সময় পর সেই প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। আর এরপর ঘরটাও অন্ধকার হয়ে যায়। চাচা তখন নড়াচড়া করতে পারে। চাচা তখন চাচিকে ডাক দেয়। তারপর চাচিকে সব কথা খুলে বলে। চাচি তো চাচার কথা বিশ্বাসই করছিল না, কারণ এত কিছু হয়ে গেছে চাচি কিছুই টের পায়নি। তারপর ঘরের আলো জ্বালিয়ে দেওয়া হয়। চাচি তখন দেখে চাচার 2 গালে 3 আঙ্গুলের ছাপ বসে গেছে। গাল 2টা লাল হয়ে আছে। তখন চাচি বিশ্বাস করে। ভয়ে চাচার পুরো শরীর ঘেমে যাচ্ছিল। সেই রাতে চাচি পানি গরম করে চাচাকে গোসল করায়। চাচার রীতিমতো 2 দিন জ্বর ছিল। চাচা বুঝতে পারে না কেন তার সাথে এমন ঘটনা ঘটেছে। পরে চাচা তার এক বন্ধুর কাছে ঘটনাটা বলে। চাচার সেই বন্ধু ছিল একজন নামকরা আলেম। তিনি একজন প্রফেশনাল রাকি ছিলেন। চাচার সেই বন্ধু 2010 সালে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। চাচার সেই বন্ধু চাচাকে জানায় চাচা নাজমা নামের যে মেয়েটার উপর থেকে জিনটা দাঁড়িয়েছিল সেই জিনটা সেই কাজ করেছে। জিনটা রেগে গিয়ে চাচাকে ভয় দেখিয়েছে আর চাচাকে থাপ্পড় মেরেছে। তারপর অবশ্য চাচার সাথে আর সমস্যা হয়নি।
ইমরান ভাই, এবার যে ঘটনাটা বলবো এটা চাচার সাথে ঘটেনি। এই ঘটনাটা ঘটেছিল চাচার সেই বন্ধুর সাথে। আর এই ঘটনাটা বলেই আজকের ঘটনাটা শেষ করব। এই ঘটনাটা চাচার বন্ধুই চাচাকে বলেছিল। ঘটনাটা ঘটেছিল 1990 সালের আশেপাশের কোনো সময়। সেই সময় চাচার বন্ধু যুবক ছিল। ইমরান ভাই, আমি ঘটনাটা চাচার বন্ধুর মতো করে বলতে চাই, কারণ তার মতো করে বললে ঘটনাটা শুনতে আরো বেশি ভালো লাগবে। তাহলে আমি ঘটনাটা শুরু করছি। বলছি চাচার সেই বন্ধুর মতো করে। আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী ছিলাম। অল্প বয়সেই আমি মাদ্রাসায় ভর্তি হই। আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার 3 বছরের মধ্যেই হিফজ শেষ করি। আমার আগে থেকে ইচ্ছে ছিল আমি কোরআন দিয়ে মানুষের চিকিৎসা করব। সেই মতো আমি রাকি হই। আমি একটা বুজুর্গ ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। আমি আমার জীবনে অনেক মানুষের উপকার করেছি। শুধু মানুষ না, অনেক জিনেরাও আমার দ্বারা উপকৃত হয়েছে। আর এই সব কিছু হয়েছে আল্লাহর দয়ায় আর রহমতে। আমার জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে আজকে একটা ঘটনা বলছি। আমি তখন তরুণ যুবক। আমি তখন থেকেই মানুষের জিন গঠিত বিষয়ের সমস্যার সমাধান করতাম। আর আমি এসব সমস্যার সমাধান কোরআন দিয়েই করতাম। আমার কাছে অনেক জিন আসতো। আমি সেই সব জিনেদের দিয়ে জোর করে কখনো কিছুই করাইনি। তারা যদি নিজ ইচ্ছায় আমার কাজ করে দিত তাহলে আমি রাজি হতাম। এক রাতের ঘটনা। আমি তখন বিবাহিত ছিলাম। আমার তখন 2টা মেয়ে সন্তান ছিল। রাতে আমি ঘুমিয়েছিলাম। রাত তখন কয়টা বাজে আমার ঠিক জানা নেই। আমি শুনতে পাই বাড়ির বাইরে থেকে আমাকে কেউ একজন ডাকছে। আমি উঠে দরজা খুলে বের হই। বাইরে এসে দেখি 3জন মানুষ উঠানে দাঁড়িয়ে আছে। তাদের 3জনের শরীরে সাদা পাঞ্জাবি। আমি তাদের চিনতে পারি না। তারা আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দিয়ে তাদের কাছে এগিয়ে যাই। আমি তাদেরকে জিজ্ঞেস করি তারা কে আর কোথা থেকে এসেছে। তখন একজন আমাকে বলে, হুজুর, আমরা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের এক ভাই মারা গেছে, তাকে দাফন করতে হবে। তার জানাজার নামাজটা যদি আপনি পড়ান অনেক ভালো হয়। আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি তার কথা শুনে অবাক হই, কারণ আমি তাদের চিনি না। তার উপর এরা কোথা থেকে না কোথা থেকে এসেছে আর কোথায় নিয়ে যাবে তারও ঠিক নেই। আমি প্রথমে না করে দিতে চাই, কিন্তু তারপর কি মনে করে যেন রাজি হয়ে যাই, কারণ তাদের পরনে ছিল সাদা পাঞ্জাবি। তাদের দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছিল। আমি রাজি হয়ে যাই, তাদেরকে দাঁড়াতে বলি। এরপর আমি ঘরে যাই। ঘরে গিয়ে আমি আমার স্ত্রীকে বলি একজনের জানাজার নামাজে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে সাবধানে যেতে বলে। তারপর আমি অজু করে সেই 3জনের সাথে রওনা হই। যাওয়ার সময় আমি তাদেরকে জিজ্ঞেস করি তাদের বাড়ি কোথায় আর লাশটা কোথায় আছে। একজন শুধু উত্তর দেয়, হুজুর, আপনি আমাদের সাথে আসুন, সামনে গেলেই লাশ দেখতে পাবেন। আমি কিছু না বলে তাদের সাথে হাঁটতে থাকি। রাতের বেলা হলেও চাঁদের আলোয় চারপাশ ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে। সেই 3জন গ্রাম পার হয়ে মাঠের দিকে যেতে শুরু করে। আমি তখন অবাক হই, কারণ এত রাতে তারা মাঠের দিকে কেন যাচ্ছে। আমার মনে তখন একটু ভয় কাজ করে। তারা আবার আমার কোনো ক্ষতি করবে না তো? আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে এই মাঠের দিকে কেন নিয়ে যাচ্ছেন? এই রাতের বেলায় মাঠের মধ্যে কি কাজ? তখন একজন আমাকে বলে, হুজুর, আপনি ভয় পাবেন না। আপনি আমাদের সাথে চলুন। আমরা আপনার কোনো ক্ষতি করব না। আর কিছু দূর গেলেই সব দেখতে পাবেন। আমার মনে এত সময় কোনো সন্দেহ ছিল না, তবে এবার আমার কিছুটা সন্দেহ হয়। আমি দোয়া পরে আমার শরীরটা বন্ধ করি, তারপর তাদের সাথে হাঁটতে থাকি। তারা 3জনই ছিল একদম সাধারণ মানুষের মতোই। কিছু দূর যাওয়ার পর আমি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাই। দূরে একটা জায়গায় অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আর সেই জায়গাটা দিনের আলোর মতো পরিষ্কার। এবার আমার বুঝতে বাকি নেই আমি কোথায় যাচ্ছি। আমি বুঝতে পেরে যাই এই 3জন কোনো সাধারণ মানুষ না, এরা 3জনই হলো জিন। তবে তখন আমার মনে ভয় লাগতে শুরু করে।
তবুও আমি আল্লাহর নাম নিয়ে তাদের সাথে যাই। আমি কাছে যেতেই দেখি সেখানে প্রায় ১০০ জনের মতো মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সবার উচ্চতা ১০ হাতের মতো হবে। সবার শরীরেই সাদা পাঞ্জাবি। সেখানে বিভিন্ন বয়সের মানুষ ছিল। আসলে যাদের মানুষের মতো দেখা যাচ্ছে তারা সবাই জিন ছিল। আমি ভয় পেলেও সাহস নিয়ে সেখানে যাই। আমি যেতেই তারা সবাই আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দিলাম। আমি দেখি সেখানে একটা খাটিয়া রাখা আছে। খাটিয়াটা দেখে মনে হচ্ছে সেটা যেন সোনার তৈরি খাটিয়া। সেই খাটিয়ার একটা লাশও রাখা ছিল। খাটিয়ার পাশে বসে একটা জিন কান্না করছে। আমি সবার দিকে ভালো করে তাকিয়ে দেখি সবার চোখেই পানি। আমার তখন ভয় ভয় লাগছিল। এবার খাটিয়ার পাশে থাকা জিনটা আমার কাছে আসে, তারপর আমাকে সালাম দেয় আর বলে, হুজুর, আপনি সব বুঝতে পেরেছেন। আমরা মানুষ না, তাই না? আপনার কোনো ভয় নেই। আমরা আপনার কোনো ক্ষতি করব না। খাটিয়ায় যেই লাশটা দেখছেন সেটা আমার সন্তানের লাশ। একটা কবিরাজ আমার সন্তানকে হত্যা করেছে। আমার সন্তানকে হত্যা করে কবিরাজটা তার নিজের স্বার্থ হাসিল করেছে। আমরা চাইলেই আমার ছেলের জানাজা পড়াতে পারতাম, কিন্তু কিছু নিয়ম কানুন আছে। তার জন্য আপনাকে এইভাবে নিয়ে এসেছি। আপনি আমাদেরকে ক্ষমা করবেন। আমরা নিরুপায় হয়েই আপনাকে নিয়ে এসেছি। সবকিছু প্রস্তুত করা আছে, আপনি শুধু জানাজাটা পড়াবেন। কান্না মিশ্রিত কণ্ঠে জিনটা আমাকে অনেকগুলো কথা বলে। তার কথাগুলো শুনে আমার নিজের অনেকটা খারাপ লাগতে শুরু করে। আমি তখন লাশটা দেখতে চাই। আমাকে একজন লাশটা দেখায়। আমি দেখি একটা ১০-১২ বছরের বাচ্চার লাশ সেটা। সত্যি বলতে লাশটা দেখে আমার চোখ দিয়েও পানি বের হয়ে যায়। তারপর আমি লাশের জানাজা পড়াতে দাঁড়িয়ে যাই। নিয়ম মতো আমি লাশের জানাজা পড়াই। জানাজা পড়ানো শেষ হলে সেই জিনটা আমাকে বলে, হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার উপকার কোনোদিনও ভুলব না। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। আমি জানি আপনি একজন ভালো মানুষ। আপনি মানুষের উপকার করেন। আপনাকে এইভাবে এখানে নিয়ে আসা আমার উচিত হয়নি। আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার উপর রাগ করে থাকবেন না। আমি জিনটার কথায় মুগ্ধ হয়ে যাই। আমি জিনটাকে জানাই আমি কোনো রাগ করিনি। আমি সেই মৃত জিনটার জন্য দোয়া করি। তারপর ৪ জন জিন খাটিয়াটা কাঁধে নিয়ে মাঠের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। আমি কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে তাদের যাওয়া দেখছিলাম। তারা কিছু দূর যেতেই চারপাশটা অন্ধকার হয়ে যায়। আর আমি কিছুই দেখতে পাই না। আমি তখন বাড়িতে চলে আসি। আর কোনোদিন তাদের সাথে আমার আর দেখা হয়নি। আমি সেই মৃত জিনটার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। ইমরান ভাই, এটাই ছিল আমার ঘটনা। জানি না ঠিকমতো গুছিয়ে লিখতে পেরেছি কিনা। আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি গুছিয়ে লেখার। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন। আর আমার ঘটনাটা শেয়ার করলে আমাকে অবশ্যই ইমেল করে জানিয়ে দেবেন। ভূত-আড্ডা আরো অনেক দূর এগিয়ে যাক, এই দোয়াই করি। ভূত-আড্ডা টিমের সকলের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আশা করি আমার পাঠানো ছোট ছোট ঘটনাগুলো সবার কাছে ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসানুর রহমান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে একটা ঘটনা না, ৪টা ঘটনা একজনকে কেন্দ্র করে আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি ভাই অসাধারণ ছিল। ঘটনাগুলো যদিও ছোট ছোট ছিল কিন্তু বেশ দুর্দান্ত লেভেলের ছিল। মানে গ্রাম বাংলার যে একটা ফিলিংস সেইগুলো কিন্তু আপনার ঘটনাতে অনেক ভালোভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ হাসানুর রহমান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে হাসানুর রহমান ভাইয়ের আজকের এই কম্বো স্টোরিটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর হাসানুর রহমান ভাই, আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে চটজলদি আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম ভাই।
তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি উম্মে চৌধুরী আপুর নিজ কণ্ঠে সেই ভয়ঙ্কর ঘটনাটি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল ভূত আড্ডার লিসেনার এবং ইমরান ভাই? আশা করি আপনারা ভালোর দলে আছেন, সুস্থ আছেন। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম এবং অভিনন্দন। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আমি আবারও এসেছি ভূত আড্ডায় আমার নতুন একটি ঘটনা নিয়ে। আমি উম্মে চৌধুরী। আমি অসুস্থ থাকার কারণে এবং আমার কিছু ফ্যামিলিগত ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি এবং বলতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকবার চেষ্টা করেছি সুযোগ করে আমি আমার ঘটনাগুলো বলার জন্য, তারপর চিন্তা করেছি ঘটনাটা বলার আগে ওইখানকার কিছু ছবি দিয়ে ঘটনাটা শেয়ার করলে হয়তো বা আরও ভালো হবে, তাই আমি এতদিন ওয়েট করেছিলাম। আমি আমার গ্রামের বাড়ির ঘটনাটাই বলবো, নিজস্ব এবং আমাদের বাসার কাছেই। গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। যেই ঘরে ঘটনাটি ঘটেছে উনি আমার সম্পর্কে দাদি হন, ওনাকে আমরা লাল দাদি বলে ডাকি। গ্রামের নামটি বলার জন্য আমি অনিচ্ছুক, তাই আমি গ্রামের নামটি বললাম না। যাই হোক, ঘটনার শুরুতে আমি বলে নিই আমি যেই বাসাটার কথা বলছি সেটা আমার বাসা থেকে একেবারেই কাছে। তো আমার যে লাল দাদি বলি, ওনার বাসা আশপাশটা বলি চারপাশ, ওনার বাসার চারপাশে অনেক গাছ আছে, তার মধ্যে ভৌতিক গাছ আছে, তাল গাছ আছে, তাল গাছের পাশে একটা তেঁতুল গাছ আছে, তারপর হিজল গাছ আছে, শেওড়া গাছ আছে এবং জলপাই গাছ আছে। পুরোপুরি এটা একটি ভৌতিক বাড়ি বললেই চলে। তো এই বাসাটা এমন একটা অবস্থা, যেই দেখে সে দিনের বেলা দেখলেও একটু গা ছমছম করে ওঠে, আর রাতের বেলা তো কোনো কথাই নেই। ওই বাড়িটা অনেক ভৌতিক একটা বাড়ি। আমাদের গ্রামের সবাই জানে ওই বাড়িতে অনেক সমস্যা আছে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করি আমার ঘটনাটি। প্রথমে শুরু করি আমাদের বাড়ির, মানে সেই লাল দাদির বাড়িতে। ফার্স্টে আমার দাদি ছিল, ওনার সাথেও অনেক ঘটনা ঘটেছে। তো ওই লাল দাদি যখন ঘুমাতেন তখন হতো কি, ওইখান থেকে ঝমঝম করে কিছু শব্দ হতো। উনি প্রায় সময় উঠে উঠে দেখতো কোথায় কি হচ্ছে। প্রায় সময় ঘুমের ঘরে ওনাকে আছড়ে যেত, খাটের উপরে উঠিয়ে ফেলতো, উঠানোর পর আবার খাটের উপরে ছেড়ে দিত। উনি অনেকবার বলতো, ছাড় ছাড় আমাকে ছাড়, কিন্তু কি আর করা। উনি ওরকম হতে হতে এক সময় আমার এই দাদি অসুস্থ হয়ে যায়। পরে সম্পর্কে আমার যে চাচা হন ওনারা নিয়ে যায় দাদিকে। বাড়িটা অনেক ভৌতিক পরিবেশ হয়ে গেছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন ওই বাড়ির আশেপাশে গেলে সে লাল দাদি ডেকে বলতো, বোন বাগানে যেও না, সমস্যা আছে। আমরা ছোট থাকতে শুনে হেসে উড়িয়ে দিতাম, আদৌ কি কোনো সমস্যা আছে? দাদিকে জিজ্ঞাসা করতাম, দাদি কি সমস্যা? দাদি তখন বলতো, তেমন কিছু না, তবে ওখানে যেও না, তোমার সমস্যা হবে। তারপর মুরব্বী মানুষ বলেছে, তাই আর আমি কিছুই বলতাম না। আমি দাদির কথা শুনে বাসায় চলে আসতাম। তবে ওখানে প্রতি আমার একটা আকর্ষণ ছিল। পরে একটা সময় জানা যায় ওখানে আমাদের বাড়িতে কাজ করা, যাকে অনেক আগেই আমাদের বাড়িতে কাজ করতো, তো ওনারা ওইখানে থাকার জন্য রাখা হয়েছিল। কারণ দাদিও অসুস্থ হয়ে গেছে, উনিও চলে গেছেন, দেন বাসাটায় ফাঁকা। তো ওখানে সেই গ্রামের ভাষায় মুনি বলে, খামলা মুনি এসব বলে গ্রাম্য ভাষায়।
তো ওনারা আমাদের বাসায় কাজ করতো। তো উনি ওনার পরিবার নিয়ে আমার ওই দাদির বাসায় থাকতে শুরু করলো। সব থেকে অবাক করবে বিষয় হলো ওনার ওয়াইফ মানে সব ভালো হলো, রাতের বেলা খুব কষ্ট হয়ে যেত, ওনারা ওয়াশরুমে যেতে খুব ভয় পেয়ে যেত, অনেকবার ভয় পেয়েছে। সেই তাল গাছের ওখান থেকে দেখতো অনেক বড় লম্বা কালো একটি ছায়া আসতো, যে দেখে অনেকবার অনেকেই অজ্ঞান হয়ে গেছে। তো যেই পরিবারটা ছিল ওই পরিবারে মানে ওই যে লোক কাজ করতো ওনার বউ ছিলেন। ওই বাসায় ওনার এমন 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 হতো যে উনি অনেক ভয় পেয়েছেন, প্লাস ওনার অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে, যে কারণে উনি এক পর্যায়ে ওই বাড়ির ছেড়ে চলে গেছেন। দিন যত যাচ্ছে মানুষের ভয়ও তত বাড়ছে। ওই বাসা থেকে ওনারা চলে গেলেন। তারপর অনেক মানুষ আসলো গেল। ওই বাড়িটার প্রতি যত দিন যাচ্ছে ততই জিনের আগ্রাকানা হচ্ছে। তাদেরকে কখনো এক একভাবে এক এক রূপে মানুষ দেখেছে। আমার সেই বাড়ি চাচাতো ভাই হয়, সেই প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছেলে এক রাতে সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে। বাইরে বের হওয়ার পরে দেখছে আমার সেই লাল দাদির মতন একজন মহিলা কুজু হয়ে যাচ্ছে। তখন তার সেন্সলেস হয়ে গেছে। আসলে সেন্সলেস হওয়ার এক মুহূর্তটা কি ঘটেছে পরে শোনা হয়। বলল, আমি দেখলাম লাল দাদি হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার পর আমি বললাম, ও দাদি, দাদি তুমি কোথায় যাচ্ছ? এত রাতে তুমি কেন বের হলা? কোনো কাজ ছিল? আমার ওই ভাতিজার তার সেন্সে কাজ করে নাই যে লাল দাদি অসুস্থ, লাল দাদি বাড়িতে নেই, তিনি ঢাকায় আছেন, সে ভুলেই গেছে। পরবর্তীতে সেই দাদি দাদি বলতে বলতে ওই বাড়ির সামনে গেল। বাড়ির সামনে যে যখন দেখলো ওই জিনিস আস্তে আস্তে তাল গাছের কাছে চলে গেছে, তখন তার জ্ঞান আসলো, আল্লাহ আমি কোথায় আসলাম। সে এক চিৎকার দিয়ে দৌড়ে বাসায় যে সেন্সলেস হয়ে গেল। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। তারপরের ঘটনাটা বলে রাখি, আমার এই ঘটনাগুলো ছোট ছোট তো তাই আমি একসাথে সবগুলো বলে দিচ্ছি, কারণ এত ছোট ঘটনা কাটিং করে বলাটা ভালো লাগবে না এবং শুনতেও ভালো লাগবে না। ওই বাড়িতে এত ঘটনা, সেই জন্য একসাথে করে আমি ঘটনাটি দিয়ে দিচ্ছি। এবার আসি তৃতীয় ঘটনাতে। একদিন ওই বাসা ফাঁকা থাকার কারণে একদিন এক লোক গেল। তারা 3 বন্ধু মিলে ওইখানে, গ্রামের যেই অবস্থা হয় ফাঁকা ঘর পেলে ওই ঘরে সবাই ঢুকতে চায়, নেশা জাতীয় সামথিং কিছু করছিল। তো একদিন ওরা 3 বন্ধু মিলে ওই রাতে ওই বাসায় ঢোকে, তাস খেলছে। হঠাৎ করে দেখে ওরা একজনের মাথায় আঘাত পেল এবং সে আঘাত পাওয়ার পর বলল, এই তুই আমাকে মারলি কেন? পরবর্তীতে আবারও আরেকজন বলল, না তো আমি মারিনি, তুই আমাকে মারলি। এরপর দেখলো আরেকজন, যখন ওরা দুজন ঝগড়া করছে তার পিছন থেকে দেখছে একটি কালো ছায়া দৌড়ে যাচ্ছে। তৃতীয় জন, সরি আসলে আমি কথাটা বলতে যে এতটা ভয় পাচ্ছি, মানে চিন্তা করলে শিউরে ওঠার মতো। আসি, তৃতীয় জন বলল, দেখ দেখ আমাদের পিছে কেউ হয়তো বা আছে, কে ঢুকেছে চল। পরবর্তী দাদির এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, ওরা শুধু দেখছে একের পর এক ছায়া শুধু বেড়েই যাচ্ছে। ওহ, কি যে ভয়ঙ্কর ব্যাপার। তারপর
দেখতে পেল একসাথে ছায়াগুলো এসে তাদের উপর আক্রমণ করতে গেল। ওরা দিক বিদিক হারিয়ে উঠে দিল দৌড়, এবং পরে এমন একটা অবস্থা হলো, কেউ তেঁতুল গাছের সাথে বাড়ি খাচ্ছে, কেউ তাল গাছের সাথে বাড়ি খাচ্ছে। হযবরল অবস্থা। পরের দিন এই 3 জনের প্রচণ্ড পরিমাণে জ্বর আসলো। শোনা গেছে পরে যে ওরা এই জিনিসগুলো দেখেছে, এবং ওইখানে যে কেউ থাকলে তাদের উপরে ওরা আক্রমণ করতে থাকে। এবার আসি আরেকটি ঘটনায়। এই হলো আমাদের গ্রামের মানুষের সাথে ঘটে গেছে। আরেকটি ঘটনা, এই ঘটনাটাও ঘটে গেছে আপনার একটা হুজুরের পরিবারে। ঘটনাটা অনেকটা করুণ ঘটনা। হুজুরের ছেলে মেয়ে ছিল 7-8 জন। তার মধ্যে ওনার একজন মেয়ে ছিল, 2 জন মেয়ে ছিল। বড় মেয়েটার বিয়ে দিয়েছে, এবং বড় মেয়েটা যখন বিয়ে হয়েছে ভালোই ছিল, সব কিছুই ভালো। তবে বলে রাখি, হুজুর এই বাসাতে ওঠার আগে বাড়িটি বন্ধ করে নেই, অনেকভাবে বন্ধ করেছে। বাড়ির 4 কোণায় 4টি আল্লাহর নাম কালাম পড়া তাবিজ ঝুলিয়ে রাখা হয়েছে, অনেকভাবে করেছে। হুজুরের বউর উপরে মারধর চলতো, রাত হলে হুজুরের বাচ্চাদের উপরে যেত। তারপর দোয়া কালাম, নামাজ কালাম পড়ে কিছুটা রক্ষা পেল। সেই যে প্রথম যে ব্যক্তি ছিল, তার বউ প্রেগনেন্সি নষ্ট হয়ে যেত, তেমনই হয়েছে এই হুজুরের বড় মেয়ের ক্ষেত্রে। ওনার অনেকটা সুন্দর একটা নাতি হয়েছে, অনেক সুন্দর। সেই নাতিটাকেও রেহাই দেয়নি, ওরা মেরে ফেলেছে। এই ঘটনাটা শোনার পর আমি খুবই আপসেট হয়ে যাই। তারপর আরেকটি ঘটনা ঘটে এই হুজুরের ভাগিনার সাথে। ছেলেটা কোরআনে হাফেজ হয়ে গেছে প্রায়, তার শুনানি চলছে, আর কিছুদিন গেলে হয়তো সে পাগড়ি পেত। বাচ্চাটা খাওয়ার জন্য একবার বাড়িতে আসে। আসার সময় দেখে বড় একটি কালো ছায়া। ছেলেটা দেখে ভয়ে থমকে যায়, আর থমকে যাওয়ার পর ছেলেটা ভাবে এটা কি ছিল। পরে সে হুজুরের ছেলেকে বলে, ভাই ভাই দেখ, এখানে কে যেন দাঁড়িয়ে আছে। তারপর বলল, কই না তো। পরে হুজুর বলে দিয়েছে ওনার ছেলেদেরকে যে ও যদি ভয় পায় তাহলে ওকে কিছু বলিস না এইগুলোর ব্যাপারে। তো উনি ওনার ভাগিনাকে সাহস দেওয়ানোর জন্য ওনার ছেলেদেরকে বলে রাখছে। ওনার ছেলেরাও হাফেজি লাইনে পড়ছে। তো যাই হোক, পুরো হুজুরের কথা মতো ওনার ছেলেরাও কথা শুনে বলছে, কই নে না কিছুই নেই, চল বাসায় চল, খেয়ে আসি। ছেলেটা ওই দিন দেখার পর একটু ভয় পেয়ে যায়। তারপরে হুজুর ঝাড়ফুঁক দেয়, বলল যে এগুলো ভয় পাওয়ার কিছু না, মাদ্রাসার লাইনে পড়িস তো মামা, সেজন্য হয়তো বা তুই এমন কিছু দেখছিস। মাদ্রাসার লাইনে পড়লে এমন দেখা যায়, তুই ভয় পাস না। ভাগিনা বলল, ঠিক আছে মামা, আমি ভয় পাবো না। তার ঠিক 2-3 দিন পর ছেলেটা আবারও দেখলো, এবং দেখার পর ছেলেটা রীতিমতো ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে ছেলেটার এত পরিমাণে জ্বর চলে আসে, ছেলেটা সেই জ্বরে খুবই কাতর হয়ে যায়, এবং ছেলেটা এক পর্যায়ে এত চিকিৎসা নেওয়ার পরও ছেলেটাকে আর টিকিয়ে রাখা যায়নি, ছেলেটা মারাই গেল। এরপর এই বাড়িটায় আর কেউ রইল না, হুজুরের পরিবারও চলে গেল। বলল এই বাড়িতে থাকা সম্ভব না, এই বাড়িতে থাকলে নির্ঘাত আমার সব সন্তানেরা মারা যাবে। আজকে আমার হুজুরের সেই বউ বলেন যে আজকে আমার ননদের ছেলে মারা গেছে, আমার নাতি মারা গেছে, কদিন পর আমাদেরকেও ধরবে। এরা এত ভালো না, এরা খুবই খারাপ জিন।
ওদের থেকে বাঁচতে হলে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। ওনারা চলে যায়, তবে বাসাটা রয়ে যায়। বাসাটা আরও ভুতুড়ে হয়ে গেছে। কি আর বলবো। এখন আমার সম্পর্কে দাদা হয়, উনি ওনার পাঁচজন মাদ্রাসার হাফেজ নিয়ে উনি এই বাড়িটা বন্ধ করানোর জন্য ওনাকে নিয়ে এসেছে। সে দাদাকে উনি বন্ধ করতে ওনার অনেক অনেক কষ্ট হয়েছে, এবং আশেপাশের চতুর্দিকে বলে দিছে যে তোমরা দরজা জানালা বন্ধ রাখবে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি বলবো তোমরা দরজা খুলবা না, জানালা খুলবা না, যত কিছুই হোক। সেই বাড়ি বন্ধ করার সময় নাকি অনেক ঘটনা ঘটেছে, অনেক বিদঘুটে শব্দ হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপর বলে ওখানে মাদ্রাসার 5 জন ছাত্র ছিল, তারপরও ওদের উপরে ভিতরে কিছু করতে পারেনি, তবে বাইরে থেকে অনেক আকার ইঙ্গিতে ডাক, শোরগোল, নাম ধরে ডাকা, এগুলো চলে গিয়েছিল। পরবর্তীতে এখন আরেকজন এসেছে ভাড়াটিয়া। এখন ওদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, হয়তো সবার সাথে যা হয়েছে তার সাথেও তাই হতে পারে। কয়েক মাস বা কয়েক বছর পরেই দেখা যাবে। এই হলো আজকের ঘটনা। কিছুটা কষ্টের নিয়েই বলতে হয়েছে, হয়তোবা আমি অনেক ভুল ত্রুটি হতে পারে, সবার কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। এই ছিল ঘটনা। ইমরান ভাই, ভালো লাগলে শোনাবেন। আর আমার কাছে আরও কিছু ঘটনা আছে, তা আমি শোনাবো, সময় করে শোনাবো। আমাদের এই গ্রামেরই আরও 2-4টা ঘটনা আমি শুনে এসেছি বাড়ি থেকে, ওগুলো একটা সময় শোনাবো। তো আমার এই আজকের ঘটনাটা ইমরান ভাই আপনার কাছে যদি ভালো লেগে থাকে আপনি এটা পাবলিশ করেন। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক, শুভকামনা রইল ভূতাড্ডা এবং ইমরান ভাইয়ের উপর। সকল লিসেনারদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উম্মে চৌধুরী আপু এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই অসাধারণভাবে আপনি ঘটনাটি উপস্থাপন করেছেন। ডে বাই ডে কিন্তু আপনি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাচ্ছেন। সত্যি বলতে আজকের ঘটনাটি কিন্তু অনেক স্বতঃস্ফূর্তভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর করে ঘটনাটি শেয়ার করার জন্য। আর আমি বলবো আপনার কাছে যদি এরকম আরো ঘটনা থাকে দ্রুত আমাদেরকে পরবর্তী ঘটনাটি পাঠিয়ে দিন আপু। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় রইলাম। সত্যিই আপনার ঘটনা পড়ার ধরন একদম প্রফেশনালদের মতোই মনে হচ্ছিল না যে আপনি নতুন নতুন ভোকাল নিয়ে কাজ করছেন। মনে হচ্ছিল প্রফেশনাল কেউ যেন ভয়েস ক্লিপ পাঠিয়েছে। ধন্যবাদ আপু। আগামীতে আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর ভয়ানক ঘটনা চাই। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন উম্মে চৌধুরী আপুর এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আবারও ধন্যবাদ জানাতে চাই হাসানুর রহমান ভাই এবং উম্মে চৌধুরী আপুকে, সেই সাথে আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনাগুলো উপভোগ করলেন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানাশোনা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতাড্ডার সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম।